আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। হাজী আশরাফ আলী হাই স্কুল কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ ইয়াসিনুল্লাহ, সহকারী শিক্ষক, হাজী আশরাফ আলী হাই স্কুল। সুপ্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা, গত দুইটি ক্লাসে আমি তোমাদের সাথে জীবনী শক্তি অধ্যায় নিয়ে আলোচনা করেছি। আজকে আমি তোমাদের সাথে জীবনী শক্তি অধ্যায়ের সৃজনশীল নিয়ে আলোচনা করব। শিক্ষার্থীরা, চলো আমরা আমাদের ক্লাস শুরু করি। তোমরা দেখতে পাচ্ছ বোর্ডে আমি তোমাদের জন্য একটা উদ্দীপক দিয়ে সৃজনশীল লিখে রেখেছি। উদ্দীপকটা হলো এক্স উদ্ভিদের খাদ্য তৈরির প্রক্রিয়া, মানে উদ্ভিদের খাদ্য তৈরির প্রক্রিয়াকে আমরা এক্স দ্বারা নির্দেশ করলাম, ওয়াই উদ্ভিদের শক্তি উৎপাদন প্রক্রিয়াকে আমরা ওয়াই দ্বারা নির্দেশ করলাম। শিক্ষার্থীরা, তোমরা জানো উদ্ভিদের খাদ্য তৈরির প্রক্রিয়াটাকে কী বলা হয়? উদ্ভিদের খাদ্য তৈরির প্রক্রিয়াকে বলা হয় সালোক সংশ্লেষণ। আর সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় উৎপন্ন খাদ্য ভেঙে যে শক্তি উৎপন্ন হয় সেই প্রক্রিয়াটার নাম হলো শ্বসন। তাহলে আমরা বুঝতে পেরেছি এটা দ্বারা বোঝাচ্ছে সালোক সংশ্লেষণকে, আর এটা দ্বারা বোঝাচ্ছে শ্বসনকে। তাহলে কী ধরনের প্রশ্ন থাকতে পারে? এএমপি এর পূর্ণরূপ কি? এটিপি রিচার্জেবল ব্যাটারির সঙ্গে তুলনীয় কেন? আমরা জানি এটিপির পূর্ণরূপ হলো অ্যাডিনোসিন ট্রাইফসফেট, আর এটাকে বলা হয় শক্তি মুদ্রা। এটাকে আবার রিচার্জেবল ব্যাটারির সাথে তুলনা করা হয়। কেন করা হয় আমরা আজকে সেটা জানবো। রিচার্জেবল ব্যাটারি মানে যে ব্যাটারিগুলো চার্জ শেষ হয়ে গেলে আবার কি হয়, আবার চার্জ দেওয়া যায়, যেন আমাদের মোবাইল ব্যাটারিটা। ওয়াইয়ের দাবগুলো যে শক্তিগড়ে সংগঠিত হয় তার বর্ণনা দাও। শক্তিগড় তোমরা জানো পাওয়ার হাউস অফ দ্য সেল বলা হয় কাকে? কোষের শক্তিগড় বলা হয় মাইটোকন্ড্রিয়াকে। তাহলে ওয়াইয়ের দাবগুলো কোথায় সংগঠিত হয়? ওয়াইয়ের দাবগুলি সংগঠিত হয় মাইটোকন্ড্রিয়াতে। যে দাবগুলি ওয়াই শ্বসন প্রক্রিয়া, শ্বসন প্রক্রিয়া কয়টি ধাপে সম্পন্ন হয়? 4টি ধাপে সম্পন্ন হয়। তার মধ্যে 2টি ধাপ সম্পন্ন হয় কোথায়? সাইটোপ্লাজমে, আর 2টি ধাপ সম্পন্ন হয় মাইটোকন্ড্রিয়াতে। ওয়াইয়ের গুরুত্ব বিশ্লেষণ করো। ওয়াই উদ্ভিদের শক্তি উৎপাদন প্রক্রিয়া। এক্সের গুরুত্ব বিশ্লেষণ করতে বলছে, ওয়াই না এক্স। এক্সের মানে হলো তোমার কি? সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার গুরুত্ব। চলো আমরা অ্যান্সারটা দেখি। তোমাদের সুবিধার্থে আমি লিখে রেখেছি। এএমপি এর পূর্ণরূপ কি? এএমপি এর পূর্ণরূপ হলো অ্যাডিনোসিন মনোফসফেট। এইটা বড় হাতের হবে, এমটাও বড় হাতের হবে। তাহলে শিক্ষার্থীরা, তোমরা দেখতে পাচ্ছ এএমপি এর পূর্ণরূপ এটিপি রিচার্জেবল ব্যাটারির সঙ্গে তুলনীয় করো। আমি কিছুটা লিখে রেখেছি, আর বাকিটা আমরা এখন লিখবো মুছে ফেলে। এটিপি হলো জীবদেহের শক্তি মুদ্রা। এটিপি এর রাসায়নিক বন্ধন ভেঙে যে শক্তি বের হয়, সে শক্তি দিয়ে জীবদেহের প্রতিটি জৈবনিক কাজ সম্পাদিত হয়। এটিপির সাথে ফসফেট যুক্ত হয়ে, এটিপির সাথে কি যুক্ত হয়ে? ফসফেট যুক্ত হয়ে কী হয়? ফসফেট যুক্ত হয় তোমার এটিপি হয়। এটিপি ভেঙে কী হয় আবার? এটিপি এবং ফসফেট আলাদা হয়ে যায়। তাহলে জীবের গ্রহণকৃত খাদ্য জারণের ফলে নির্গত শক্তি দ্বারা ফসফোরাইলেশনের এখান থেকে আমরা লিখে দিচ্ছি, ফসফোরাইলেশনের মাধ্যমে আবার সে বাঙ্গা টুকরা জোড়া লেগে ফসফোরাইলেশনের মাধ্যমে সে বাঙ্গা টুকরো জোড়া লেগে আবার কি তৈরি হয়? জোড়া লেগে এটিপি তৈরি হয়। এটিপি ভেঙে এডিপি এবং ফসফেট আলাদা হয়ে যায়। আবার কি হয়? ফসফোরাইলেশনের মাধ্যমে সে দুটা জোড়া কি হয়? আবার জোড়া লেগে আবার এটিপি তৈরি হয়। প্রয়োজন হলে সে এটিপি আবার ভাঙে, তারপর খাদ্য থেকে শক্তি নিয়ে আবার জোড়া লাগে, তাই একে রিচার্জেবল ব্যাটারির সঙ্গে তুলনা করা হয়। তাহলে আমরা উপর দিয়ে এরপর উপরে লিখতেছি, প্রয়োজন হলে এটিপি আবার ভাঙে এবং পুনরায় আবার জোড়া লাগে। তারপর লিখবে এই জন্য এটিপিকে রিচার্জেবল ব্যাটারির সঙ্গে তুলনা করা হয়। আশা করি তোমরা বুঝতে পেরেছ শিক্ষার্থী বন্ধুরা।
চলো আমরা আমাদের পরবর্তী প্রশ্নে চলে যাই। দেখো ওয়ের দাবগুলো, ওয়ের যে দাবগুলো শক্তি করে সংগঠিত তার বর্ণনা। ওয়াই দাবটি হলো কি শ্বসন প্রক্রিয়া। শ্বসন প্রক্রিয়া 4টি ধাপে সম্পন্ন হয়, তার মধ্যে গ্লাইকোলাইসিস, অ্যাসিটাইল কোয়ে, ক্রেবস চক্র এবং ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম। তার মধ্যে 2টি ধাপ কোথায় সংগঠিত হয়? 2টি ধাপ সংগঠিত হয় আমাদের মাইটোকন্ড্রিয়াতে। ধাপ দুটি হলো কি ক্রেবস চক্র এবং ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম। কোন 2টি ধাপ? ইলেকট্রন প্রবাহ তন্ত্র। গত ক্লাসে আমি তোমাদের ধাপগুলি বর্ণনা দিয়েছিলাম। ক্রেবস চক্র, ইংরেজ পান রসায়নবিদ স্যার হেন্স ক্রেবস এই চক্রটি আবিষ্কার করেন, এই কারণে এটাকে বলা হয় কি ক্রেবস চক্র। এই পর্যায়ে এক অণু অ্যাসিটাইল কোয়ে ভেঙে 2 অণু কার্বন ডাইঅক্সাইড, 3 অণু NaDH2, 1 অণু FeDH2 এবং 1 অণু GTP উৎপন্ন হয়। কী উৎপন্ন হয় এখানে উৎপন্ন হয় 1 অণু অ্যাসিটাইল কোয়ে থেকে 1 অণু অ্যাসিটাইল কোয়ে থেকে কী উৎপন্ন হয়? 2 অণু কার্বন ডাইঅক্সাইড, 3 অণু NaDH2, 1 অণু FeDH2, 1 অণু GTP উৎপন্ন হয়। আমরা জানি ক্রেবস চক্রে কত অণু অ্যাসিটাইল কোয়ে অংশগ্রহণ করে? 2 অণু অ্যাসিটাইল কোয়ে অংশগ্রহণ করে। তাহলে টোটাল ক্রেবস চক্রে কী উৎপন্ন হয়? 4 অণু কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন। 2 অণু অ্যাসিটাইল কোয়ে থেকে কয় অণু কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়? 4 অণু। এখানে হলো 6 অণু NaDH2, NaDH2, 4 অণু কার্বন ডাইঅক্সাইড, 6 অণু, আর এখানে হবে 2 অণু FeDH2, 2 অণু। দেখো তাহলে টোটাল ক্রেবস চক্রে কী উৎপন্ন হয়? ক্রেবস চক্রে টোটাল উৎপন্ন হয় 4 অণু কার্বন ডাইঅক্সাইড, 6 অণু NaDH2, 2 অণু FeDH2 আর হলো 2 অণু GTP। মনে থাকবে? তাহলে আমাদের বললো ওয়াইয়ের যে ধাপগুলো শক্তি স্তর বা মাইটোকন্ড্রিয়াতে সম্পন্ন হয় তাদের বর্ণনা। কয়টা ধাপ মাইটোকন্ড্রিয়াতে সম্পন্ন হয়? 2টি ধাপ, একটা হলো ক্রেবস চক্র আর একটা হলো ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম। ইংরেজ পান রসায়নবিদ স্যার হেন্স ক্রেবস এই চক্র আবিষ্কার করেন, এই কারণে একে বলা হয় কি ক্রেবস চক্র। এটি মাইটোকন্ড্রিয়াতে সম্পন্ন হয় 1 অণু অ্যাসিটাইল কোয়ে থেকে 2 অণু কার্বন ডাইঅক্সাইড, 3 অণু NaDH2, 1 অণু FeDH2 এবং 1 অণু GTP উৎপন্ন হয়। তাহলে ক্রেবস চক্রে টোটাল 2 অণু অ্যাসিটাইল কোয়ে অংশগ্রহণ করে, সুতরাং ক্রেবস চক্রে টোটাল উৎপন্ন হয় 4 অণু কার্বন ডাইঅক্সাইড, 6 অণু NaDH2, 2 অণু FeDH2 এবং 2 অণু GTP। শিক্ষার্থী বন্ধুরা, আমাদের আরেকটি ধাপ আছে, যে ধাপটির নাম হলো কি ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম। তাহলে শ্বসন কয়টি ধাপে সম্পন্ন হয়? টোটাল শ্বসন সম্পন্ন হয় 4টি ধাপে। এটা হলো ক্রেবস চক্র চলে গেল, আরেকটা হলো কি ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম। এই ধাপে পূর্বে উল্লেখিত উপরোক্ত 3টি ধাপে যে NaDH2, FeDH2 উৎপন্ন হয় সেগুলো জারিত হয়ে এটিপি, পানি, ইলেকট্রন ও প্রোটন উৎপন্ন হয়। কী উৎপন্ন হয়? এটিপি, পানি, প্রোটন এবং ইলেকট্রন উৎপন্ন হয়। উচ্চ শক্তি সম্পন্ন হয় ইলেকট্রনসমূহ ইলেকট্রন প্রবাহতন্ত্রের মধ্য দিয়ে প্রবাহিত হওয়ার সময় শক্তি নির্গত হয়, সেই শক্তি এটিপি তৈরিতে ব্যবহৃত হয়। তাহলে আমাদের যে ধাপ, পরবর্তী ধাপটা হলো কি ইলেকট্রন প্রবাহ তন্ত্র। শিক্ষার্থী বন্ধুরা, আমরা যে ধাপগুলি বর্ণনা দিচ্ছি গ্লাইকোলাইসিস, অ্যাসিটাইল কোয়ে, ক্রেবস চক্র এবং ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম, সেই ধাপগুলি বর্ণনা তোমাদের বইয়ের 78 পৃষ্ঠায় খুব সুন্দর করে দেওয়া আছে। তোমরা ভালো করে এই ধাপগুলি মুখস্থ করে নেবে। আর গত সপ্তাহে আমি তোমাদের কি আলোচনা করেছিলাম? সবাত শ্বসনে যে এক অণু গ্লুকোজ থেকে 38টি এটিপি উৎপন্ন হয় সেটা ছক আকারে আমি তোমাদের খুব সুন্দর করে বুঝিয়ে দিয়েছিলাম।
শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমাদের পরবর্তী প্রশ্নটা কি বলা হয়েছে দেখো তো। আমাদের পরবর্তী প্রশ্নে বলা হয়েছে এক্স এর গুরুত্ব বিশ্লেষণ করো। এক্স এর গুরুত্ব মানে কি? উদ্ভিদের খাদ্য তৈরির প্রক্রিয়া। আর উদ্ভিদের খাদ্য তৈরির প্রক্রিয়াকে কী বলে তোমরা নিশ্চয় জানো? উদ্ভিদের খাদ্য তৈরির প্রক্রিয়াটাকে বলা হয় সালোক সংশ্লেষণ। কি বলা হয়? সালোক সংশ্লেষণ বলা হয়। তাহলে খাদ্য তৈরির প্রক্রিয়াটা আমরা এখন জানবো। সালোক সংশ্লেষণ প্রক্রিয়া হলো বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ জৈব রাসায়নিক বিক্রিয়া। এই বিক্রিয়ার মাধ্যমে সূর্যালোক এবং জীবনের মধ্যে কি হয়েছে? সেতুবন্ধন গঠিত হয়েছে। শক্তির মূল উৎস হলো কি? সূর্য। একমাত্র সবুজ উদ্ভিদ সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় নিজের খাবার নিজে তৈরি করতে পারে। আর উদ্ভিদের এই তৈরি খাদ্যের জন্য সমস্ত জীবজগৎ উদ্ভিদের উপর কি নির্ভরশীল। আমরা নিজের খাবার নিজেরা তৈরি করতে পারি না। আমরা খাদ্য হিসেবে ভাত, রুটি, ফলমূল, মাছ, মাংস যাই গ্রহণ করি তার জন্য প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আমরা কার উপর নির্ভরশীল? উদ্ভিদের উপর নির্ভরশীল। তাহলে আমরা বলতে পারি আমাদের জীবন ধারণ এবং বেঁচে থাকার জন্য আমরা কার উপর নির্ভরশীল? উদ্ভিদের উপর নির্ভরশীল। আর উদ্ভিদ কোন প্রক্রিয়ায় খাবার তৈরি করে? সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় খাবার তৈরি করে থাকে। তাহলে আমরা বলতে পারি মানব সভ্যতার উন্নতি এবং মানব সভ্যতা কার উপর নির্ভরশীল? সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার উপর নির্ভরশীল। সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় উদ্ভিদ যে অক্সিজেন গ্রহণ করে, আমরা সেই অক্সিজেন কী করি? গ্রহণ করে আমাদের জীবন ধারণ করে থাকি। আবার শ্বসন প্রক্রিয়ায় কি হয়? শ্বসন প্রক্রিয়ায় উদ্ভিদ যে তোমার কার্বন ডাইঅক্সাইড কী করে? উদ্ভিদ যে কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করে, আর এই কারণে বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইড এবং অক্সিজেন গ্যাসের মধ্যে কি হয়েছে? একটা ভারসাম্য রক্ষা পেয়েছে। না হলে পৃথিবীতে শুধু কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেড়ে যেত অথবা শুধু অক্সিজেনের পরিমাণ বেড়ে যেত, তখন জীবন ধারণ কী হতো না? সম্ভব হতো না। কিন্তু বর্তমানে অধিক হারে গাছপালা কাটার কারণে বায়ুমণ্ডলে এই দুইটি গ্যাসের কী হচ্ছে? ভারসাম্য নষ্ট হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। তাই আমাদের বেশি করে কী করতে হবে? গাছ লাগাতে হবে। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের মনে রাখতে হবে বায়ুতে অক্সিজেন গ্যাসের পরিমাণ হলো 20.95% এবং কার্বন ডাইঅক্সাইড গ্যাসের পরিমাণ 0.0%। তাহলে আমরা বুঝতে পারছি সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার গুরুত্বটা কি। সালোক সংশ্লেষণ বিক্রিয়াটি হলো জীবজগতের গুরুত্বপূর্ণ জৈব রাসায়নিক বিক্রিয়া। মানব সভ্যতার অগ্রগতি অনেক অংশে সালোক সংশ্লেষণের উপর নির্ভরশীল। অন্ন, বস্ত্র, বাসস্থান, শিল্প সামগ্রী সব কিছুর জন্য আমরা কোথার উপর নির্ভরশীল? সালোক সংশ্লেষণের উপর নির্ভরশীল। সালোক সংশ্লেষণ না ঘটলে মানব সভ্যতা ধ্বংস হয়ে যাবে, বিলুপ্ত হবে জীবজগৎ। সুতরাং জীবজগতের সবচেয়ে গুরুত্বপূর্ণ জৈব রাসায়নিক বিক্রিয়াটা হলো কি? আমরা বলতে পারি সালোক সংশ্লেষণ বিক্রিয়া। শিক্ষার্থী বন্ধুরা, শুধু তাই নয়, আজ থেকে প্রায় 5 বিলিয়ন বছর আগে যখন পৃথিবী সৃষ্টি হয় তখন এখানে কোনো গ্যাসীয় অক্সিজেন ছিল না। আদি উদ্ভিদ সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে অক্সিজেন তৈরি করে এই পৃথিবীকে আমাদের জন্য বাসযোগ্য করে দিয়েছিল। তোমরা এই টপিকসগুলো লিখে দেবে, তাহলে এক্সের গুরুত্বটা কী হয়ে যাবে? বর্ণনা করা হয়ে যাবে। এক্সের গুরুত্ব দ্বারা কী বোঝানো হচ্ছে? সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার গুরুত্ব। তাহলে আমরা সৃজনশীলটা থেকে কী জানলাম? এএমপি এর পূর্ণরূপ। এটিপিকে রিচার্জেবল ব্যাটারির সাথে তুলনা করা হয় কেন? ওয়ের কোন দুইটি ধাপ? ওয়ের কোন ধাপগুলি মাইটোকন্ড্রিয়াতে সম্পন্ন হয়? দুইটি ধাপ, একটা হলো ক্রেবস চক্র আর একটা হলো ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম। আর এক্সের গুরুত্ব বিশ্লেষণ। এক্সের গুরুত্ব তোমরা 73 পৃষ্ঠায় পাবে, তোমাদের বইয়ের কত পৃষ্ঠায়? 73 পৃষ্ঠায়। আর এটা তোমরা পরীক্ষায় পয়েন্ট আকারে লেখার চেষ্টা করবে। শিক্ষার্থী বন্ধুরা, চলো আমরা তাহলে আরেকটা সৃজনশীল দেখি, ওদের থেকে কীরকম সৃজনশীল আসতে পারে। এই সৃজনশীলটা তোমাদের বাড়ির কাজ থাকবে। আমরা তাহলে আরেকটা সৃজনশীল লিখে নিচ্ছি। C6H12O6 এনজাইম তোমরা দেখতে পাচ্ছ আমি যে উদ্দীপকটা লিখেছি বোর্ডে, এটা হলো কিসের বিক্রিয়া? এটা হলো শ্বসনের বিক্রিয়া।
শ্বসন দুই প্রকার, সবাত শ্বসন এবং অবাত শ্বসন। এখানে যদি আমরা এক্সের জায়গায় যদি আমরা অক্সিজেন দিয়ে দিই তখন সেটা হয়ে যাবে সবাত শ্বসন, আর আমরা যদি অক্সিজেন না দিই সেটা হবে কি শ্বসন? অবাত শ্বসন। ক, পানির বিয়োজন কি? পানির বিয়োজন, পানির বিয়োজনকে ফটোলাইসিসও বলা হয়। কি বলা হয়? ফটোলাইসিস। তোমরা জানো ফটোলাইসিস কাকে বলে? আখ, পরীক্ষা আসতে পারে আখে, অথবা একই উত্তর, দুইটার উত্তর হবে একই, আখে অথবা মুথা ঘাসকে C4 উদ্ভিদ বলা হয় কেন? এক্স এর অনুপস্থিতিতে বিক্রিয়াটি কিভাবে ঘটে ব্যাখ্যা করো। বিক্রিয়াটি কিভাবে ঘটে ব্যাখ্যা করো। শিক্ষার্থীরা, এক্সের অনুপস্থিতিতে বিক্রিয়াটি ঘটে, এক্সের অনুপস্থিতি যখন বিক্রিয়াটি ঘটবে তখন সেটা হয়ে যাবে অবাত শ্বসন। আর তোমরা জানো অবাত শ্বসন দুটি ধাপে সম্পন্ন হয়। একটা হলো তোমার কি গ্লুকোজের অসম্পূর্ণ জারণ, আর একটা হলো পাইরুভিক অ্যাসিডের বিজারণ। এটার উত্তর তোমরা পেয়ে যাবে বইয়ের 79 পৃষ্ঠায় পাবে। তোমাদের আমি গত ক্লাসে এটা বুঝিয়ে দিয়েছিলাম, 79 পৃষ্ঠায় আমরা এটা উত্তর পেয়ে যাব। তার পরবর্তীতে আমরা কি বলতে পারি? উদ্দীপকগুলিতে প্রক্রিয়াটি উদ্ভিদের জন্য গুরুত্বপূর্ণ বিশ্লেষণ করো। উদ্দীপকে উল্লেখিত বিক্রিয়াটি মনে রাখবে উদ্ভিদের জন্য খুবই গুরুত্বপূর্ণ শ্বসন যেটা হলো সেটা হলো কি সবাত শ্বসন, আর সেটা হলো সবাত শ্বসনে গুরুত্বপূর্ণ। উল্লেখিত বিক্রিয়াটি উদ্ভিদের জন্য গুরুত্বপূর্ণ ব্যাখ্যা করো। উদ্ভিদের জন্য গুরুত্বপূর্ণ ব্যাখ্যা করো। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে এই অধ্যায় থেকে আমরা যদি সালোক সংশ্লেষণ কি, সালোক সংশ্লেষণের ধাপগুলি জানি, শ্বসন কি, শ্বসনের ধাপগুলি যদি আমরা জানি, সবাত শ্বসন অবাত শ্বসনের বর্ণনা, সালোক সংশ্লেষণ এবং শ্বসনের যদি গুরুত্ব জানো, তাহলে যে কোনো সৃজনশীল আসলে তোমরা অ্যান্সার করতে পারবে। তাহলে 10 নম্বর তোমাদের জন্য কি হয়ে গেল? ফিক্সড হয়ে গেল। এই অধ্যায় থেকে 10 নম্বর একটা সৃজনশীল আসে, এই সৃজনশীলটা তোমাদের SW থাকবে। শিক্ষার্থী বন্ধুরা, আজকে তাহলে এই পর্যন্তই। এই অধ্যায়ে তোমাদের যদি কোনো সমস্যা থাকে আমাকে কমেন্টস করে জানাবে, আর আগামী ক্লাসে আমরা নতুন কোনো অধ্যায় নিয়ে আবার হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।